আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, দেলোয়ার স্যার গতি অধ্যায় আলোচনা করার জন্য একেবারে পিস্তুল নিয়ে আপনাদের দিকে তাক করে আছে। কিন্তু কেন জানেন? দেলোয়ার স্যার আজকে আলোচনা করছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে টপ 25 বুলেট এমসিকিউ। এটা 25টা এমসিকিউ না, 25 ধরনের এমসিকিউ। এই 25 ধরনের এমসিকিউ আপনি যখন ভালো মতন বুঝে নিতে পারবেন, ভালো মতন নিজের মধ্যে একেবারে কনফিডেন্সের সহিত আপনি আত্মস্থ করে ফেলতে পারবেন, আপনি পরীক্ষাতে অনায়াসেই একদম ফাটাই ফেলতে পারবেন ইনশাআল্লাহ। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তাহলে দেরি না করে একেবারে আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করি। আর লাস্টের দিকে কিন্তু একটা আমি 5 নম্বরের পরীক্ষা রাখবো। কারা কারা 5-এ 5 পাচ্ছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা 5-এ 5 পাবি, আমার পক্ষ থেকে কিন্তু বেশি না 1 কেজি ধনিয়া পাতা পাবি, বুঝছস? ধন্যবাদ তো দিবে না, ধনিয়া পাতা। আর যারা যারা 4 পাবি তাদেরকে একটা ডাব না সানসিল্ক শ্যাম্পু দেবো। যা সানসিল্ক শ্যাম্পু, যাতে করে তোর চুল একেবারে ঝর 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 ফর 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 করে একেবারে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা চলেন আর কথা আমরা না বাড়াই। আমাদের এই অধ্যায় থেকে 1 নম্বর এমসিকিউ যেটা, সেটা হচ্ছে যে বৈদ্যুতিক পাখার গতি কীরকম গতি। আমাদের যে বৈদ্যুতিক পাখা বা ফ্যান যেটা এইভাবে ঘুরে, আবার মাথা বন বন করে ঘুরে, আপনি এভাবে এই যেরকম করে চিন্তা করতেছেন, আপনি মাথা বন বন করে আপনি ঘুরছেন, এটাও ঘূর্ণন গতি। আবার আপনার এই যে বৈদ্যুতিক পাখার গতি যেটা, সেটাও ঘূর্ণন গতি। এর সাথে সাথে রিলেটেড আরও কয়েকটা ঘূর্ণন গতি আমি বলছি, সেটা আপনারা একটু মাথায় ভালো করে জেনে ফেলেন, মানে ঢুকাই নেন। সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি, তারপর হচ্ছে যে কি আপনার বৈদ্যুতিক পাখার গতি ঘূর্ণন গতি, লাটিমের গতি ঘূর্ণন গতি। এই প্রত্যেকটা উদাহরণই হচ্ছে যে কি ঘূর্ণন গতি। তার মানে বৈদ্যুতিক পাখার গতি কি ধরনের গতি হবে? এটা হচ্ছে যে কি ঘূর্ণন গতি, ঘূর্ণন গতি। সঠিক উত্তর ঘূর্ণন গতি। 2 নম্বর এমসিকিউ কি আছে দেখেন, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? এই এমসিকিউটা প্রায় অনেক পরীক্ষাতে এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট, যে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি। এই যে আমাদের হৃৎপিণ্ড, এই যেরকম হচ্ছে একবার প্রসারণ সংকোচন, প্রসারণ সংকোচন, নির্দিষ্ট সময় পর পর কিন্তু হচ্ছে এটা, তাই না? এখান থেকে এখানে আসতে মনে করেন যে 1 সেকেন্ড সময় লাগলো, আবার 1 সেকেন্ড পর এরকম হবে, আবার 1 সেকেন্ড পর এরকম হবে, আবার 1 সেকেন্ড পর এরকম। তাহলে নির্দিষ্ট সময় পর পর এরকম হচ্ছে, তাই না? তাহলে নির্দিষ্ট সময় পর পর যদি একই দিক থেকে একই রকম গতিটা সম্পন্ন হয়, তখন তাকে আমরা কোন গতি বলে থাকি? অবশ্যই পর্যাবৃত্ত গতি বলে থাকি না? তাহলে অবশ্যই আমাদের হৃৎপিণ্ডের স্পন্দন কোন ধরনের গতি হবে? পর্যাবৃত্ত গতি হবে, পর্যাবৃত্ত গতি। তাহলে যে গতির পুনরাবৃত্তি ঘটে, যদি সহজ কথায় বলতে চাই, যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়। যেমন হৃৎপিণ্ডের সংকোচন বারবারই পুনরাবৃত্তি ঘটে, পর্যাবৃত্ত গতি। তাহলে স্যার ঘড়ির কাঁটা গতি কি পর্যাবৃত্ত গতি বলা যাবে? যেমন 60 সেকেন্ড পর 12-র কাছে আসলো মনে করেন, আবার 60 সেকেন্ড পরে 12-র কাছে আসলো, অবশ্যই এটাকেও আমি পর্যাবৃত্ত গতি বলতে পারবো। তার মানে যে গতির পুনরাবৃত্তি ঘটে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি। মানে এটা ছোট্ট করে যদি বলতে চাই আমরা, তাহলে বলতে পারবো। তার মানে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ কোন ধরনের গতি? পর্যাবৃত্ত গতি। তাহলে চলে গেল আমাদের 2 নম্বর এমসিকিউ। এরপর হচ্ছে 3 নম্বর এমসিকিউ। এই এমসিকিউটা সুপার লেভেলের ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, সুপার লেভেলের একেবারে। কি বলেছে? কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? মানে এই 3 ধরনেরই হতে পারে, বৃত্তাকারও হয়, উপবৃত্তাকারও হয়, আবার সরলরৈখিকও হয়। কে? পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি আপনার বৃত্তাকারও হয়, উপবৃত্তাকারও হয়, আবার সরলরৈখিকও হয়। বাট কিভাবে একটু খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণ সহ। এগুলো দেখলে আপনার মাথাতে এগুলো আরো ভালো করে সেট আপ হয়ে যাবে। যেমন দেখেন, বৃত্তাকার কখন হয়? পর্যাবৃত্ত গতি বৃত্তাকার কখন হয় সেটা দেখেন। ঘড়ির কাঁটা তো আপনারা চিনে ফেলেছেন সবাই, তাই না? তাহলে ঘড়ির কাঁটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখেন, এই যেটা ধরেন যে এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, এটা সেকেন্ডের কাঁটা। এই সেকেন্ডের কাঁটাটা এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে যাত্রা শুরু করে এদিক থেকে সে ঘোরা শুরু করলো মনে করেন। তাহলে ঘুরে 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 60 সেকেন্ড পর আবার এই জায়গাতেই আসবে, আসবে না? 60 সেকেন্ড পর, মানে 60 সেকেন্ড হলে আবার এই জায়গাতে চলে আসবে, আবার 60 সেকেন্ড হলে এই জায়গাতে চলে আসবে, আবার 60 সেকেন্ড হলে এই জায়গাতে চলে আসবে। তার মানে দেখেন এই গতিটার পুনরাবৃত্তি ঘটছে। আমি যদি সোজা সহজ করে বলতে চাই যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে পর্যাবৃত্ত গতি বলা হয়, বাট নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে। তাহলে এটা দেখেন, এই যে একই দিক থেকে এই দিকেই কিন্তু হয় বারবার ঘড়ির কাঁটা, এদিকে কিন্তু হয় না। দেখেন যেদিকে হয় সেদিক বরাবর একদিকেই কিন্তু হয়, এর বিপরীত দিক দিয়ে কিন্তু হয় না। তাহলে কি বলছে? নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি কোনো গতির পুনরাবৃত্তি ঘটে, তাহলে এটা
60 সেকেন্ড পর, তাহলে নির্দিষ্ট সময় পর পর হচ্ছে। তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এই গতির পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে এটা পর্যাবৃত্ত গতি। এখন তাহলে ঘড়ির কাঁটা গতি পর্যাবৃত্ত গতিটা অবশ্যই বলা যাবে। তাহলে এটা কি হলো? বৃত্তাকার। এটা কি হলো? বৃত্তাকার। এখন কথা হলো যে উপবৃত্তাকার কোনটা তাহলে স্যার? বৃত্তাকার তো আমরা বুঝলাম, বাট উপবৃত্তাকার কোনটা? আপনি খেয়াল করে আপনি দেখেন আমাদের পৃথিবীর গতি যেটা, সেটা কিন্তু উপবৃত্তাকার। অর্থাৎ আমরা এই যে ভেতরে সূর্য মামাকে নিলাম, ধরেন এই যে এটা হচ্ছে আমাদের সূর্য মামা। এবার এই সূর্য মামাকে কেন্দ্র করে আমাদের পৃথিবী এই জায়গাতে কি করে? এই যে আমাদের পৃথিবী ঘোরাঘুরি করে, এই যে আমাদের পৃথিবীটা, হ্যাঁ দেখেন। তাহলে আমাদের এই যে সূর্যকে কেন্দ্র করে এই যে পৃথিবীটা ঘুরে, এই যে পৃথিবীটা ঘুরে, হ্যাঁ তাহলে এই যে দেখেন এটা কিন্তু একেবারে বৃত্তকার, মানে বৃত্তপথ নয়, কিন্তু এটা বৃত্তপথ নয়। তাহলে ধরেন যে পৃথিবী এই জায়গা থেকে যাত্রা শুরু করলো, তাহলে নির্দিষ্ট সময় পর আবার কিন্তু ওই জায়গাতে আসবে, নির্দিষ্ট সময় পর আবারও কিন্তু ওই জায়গাতে আসবে, হ্যাঁ। তাহলে এই যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এভাবে ঘুরছে, তো পৃথিবী ঘোরার ক্ষেত্রে তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে কিন্তু বারবার আসতেছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে কি অবশ্যই এটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর এটা কি একেবারে গোল? দেখেন তো, এটা যেমন গোল ছিল, এটা কি গোল না? এটা ডিমের মতো। তো ডিমের মতো যেটা দেখতে, সেটাই হচ্ছে যে উপবৃত্ত। তার মানে এটা বৃত্তাকারও হইলো, আবার উপবৃত্তাকারও হইলো। স্যার সরলরৈখিক কিভাবে হয়? এই গতিটা সরলরৈখিক গতি কিভাবে হয়? এবার আসেন, সরলরৈখিক গতি আমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারি? দেখেন, আপনি ধরেন যে একটা এরকম যন্ত্র বানালেন, এই যে একটা এরকম যন্ত্র বানালেন। আমার চিত্রটা খুবই বাজে হয়েছিল, তো যাক এটা আর একটু বাজে হয়েছে। তো দেখেন আপনি এই যে ওকে, আপনি ধরেন যে এরকম একটা যন্ত্র বানালেন, যে এই যে একটা গোলাকার বস্তু রাখলেন এখানে, ধরেন যে এখান থেকে এখানে একবার গেল, আবার এখান থেকে এখানে একবার আসলো, ঠিক আছে? তাহলে এই পুরো সময়টা কাভারেজ করতে তাকে 2 সেকেন্ড সময় লাগলো। ধরেন কত সেকেন্ড লাগলো? 2 সেকেন্ড, ঠিক আছে? দেখেন ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই যে এই বস্তুটা আছে না, তাহলে এখান থেকে যাত্রা শুরু করলো, দেন আবার এদিকে আসলো, তাহলে সময় লাগলো কত সেকেন্ড? 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর সে আবারও কোন দিকে যাবে? 2 সেকেন্ড পর আবারও সে কোন দিকে যাবে? ওইদিকে যাবে না? 2 সেকেন্ড পর আবারও সে ওইদিকেই যাবে না? দেখেন, তাহলে এই যে এখান থেকে গেল 1 সেকেন্ড, আবার এই যে এখান থেকে গেল 1 সেকেন্ড। তাহলে প্রথমে গেছিল এইদিকে, তারপর আসছিল কিন্তু এই দিকে, বিপরীত দিকে। কিন্তু কথা হচ্ছে যে কি, নির্দিষ্ট সময় পর তার দিক একই রকম হচ্ছে কিনা। 2 সেকেন্ড পর আবার সেই দিকে হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। এই যে 1 আর একে 2, তাহলে 2 সেকেন্ড পর আবারও কিন্তু এইদিকে যাচ্ছে, দেখেন 2 সেকেন্ড পর আবার এদিকে যাচ্ছে, 2 সেকেন্ড পর আবার এদিকে, এই যে দেখেন এই যে 1 2, তাহলে দিক এখন এই যে দিকে হয়ে গেল। তাহলে 1 2 আবার দিক ওই দিকে হয়ে গেল। তার মানে নির্দিষ্ট সময় পর কিন্তু তার দিক এদিকেই হচ্ছে, নির্দিষ্ট সময় পর তার দিক এদিকেই হচ্ছে, এবং এটা সোজা বরাবরই হচ্ছে। তাহলে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে এই গতিটা কমপ্লিট হচ্ছে। তার মানে এটাকে আপনি কি বলতে পারবেন? পর্যাবৃত্ত গতি বলতে পারবেন। তার মানে পর্যাবৃত্ত গতি কি হতে পারে? বৃত্তাকার হতে পারে, আবার উপবৃত্তাকার হতে পারে, আবার সরলরৈখিকও হতে পারে, তিনটাই হতে পারে। দেখেছেন কত চমৎকার লেভেলের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা ছিল। এটা কিন্তু সবসময় জন্য মনে রাখবেন যে কোন গতি বৃত্তাকার, উপবৃত্তাকার এবং সরলরৈখিক হতে পারে? পর্যাবৃত্ত গতি। এটা বক্ররৈখিক হতে পারে, বক্ররৈখিক হতে পারে। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি? এই এমসিকিউটা একটু আপনার জন্য কনফিউশন তৈরি করবে মাই ডিয়ার স্টুডেন্ট। তাই এই এমসিকিউটাকে আমি 4 5 6 7 যাই বলেন এখন স্টার দিয়ে দিতে চাই। এবার দেখেন আমাকে বলেছে যে স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি। এখন স্প্রিংয়ের কথার দিকে আসেন, এই যে স্প্রিং, তাহলে যে এই স্প্রিংয়ে আপনি মনে করেন যে কি, এই যে মাথাতে একটা এরকম কোন একটা বস্তু দিয়ে, এই বস্তুটা আপনি দিয়ে এই যেভাবে টেনে ছেড়ে দিলেন, তখন এই বস্তুতে এরকম করে খেলবে, দুলবে, দোলা রে দোলা রে দোল। ও তাহলে এভাবে যে দুলবে, তাহলে এই যে দুলছে দেখেন, তাহলে উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে, উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে, উপরে যাচ্ছে আবার নিচে নামতেছে। তার মানে বারবারই যেহেতু এটা হচ্ছে, আর এটা স্পন্দন গতি। স্পেশালি প্রথম কথা হলো যে এটা স্পন্দন গতি, 1 নম্বর হচ্ছে এটা স্পন্দন গতি বা সরল স্পন্দন গতি। এই যেটা আছে না নাই, নির্দিষ্ট সময় পর পর, যেমন দোলনার গতি হচ্ছে যে কি সরল স্পন্দন গতি বলা যাবে। অর্থাৎ বুঝাই একটু, এই যে দোলনার গতি যদি বলেন আপনি, তাহলে ধরেন যে আপনার এই বরাবর আছে, হ্যাঁ ওকে,
তাহলে দোলনার গতিটা আপনি যদি চিন্তা করেন, তাহলে ধরেন যে এই যে এইখানে বা পেন্ডুলামের কথা যদি চিন্তা করেন, তাহলে যে একবার মনে করেন যে এখান থেকে এতটুকুতে আসলো, আবার এখান থেকে এতটুকুতে আসলো, তখন সেটাকে বলা হয় একটা পূর্ণ স্পন্দন। এখান থেকে যাত্রা শুরু করছে ধরেন, তাহলে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, তাহলে এ থেকে মনে করেন বিতে গেল, এটা কিন্তু একটা পূর্ণ স্পন্দন নয়। এ থেকে বিতে যাবে, আবার বি থেকে এতে আসবে, তাহলে এটা একটা পূর্ণ স্পন্দন। তাহলে এই পূর্ণ স্পন্দনের জন্য যে সময়টা লাগে, ধরেন যে 2 সেকেন্ড সময় লাগছে, তাহলে সেটাকে বলা হয় পর্যায়কাল। সেটাকে বলা হয় পর্যায়কাল। তাহলে এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে আসলো, 2 সেকেন্ড সময় লেগেছে। এই 2 সেকেন্ড সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। এই 2 সেকেন্ডকে আমরা বলবো পর্যায়কাল। এখন এই যে পর্যায়কালের ক্ষেত্রে দেখেন 1 সেকেন্ড তাহলে কোন দিকে গেছে, 1 সেকেন্ড এদিকে গেছে, আর বাকি আর 1 সেকেন্ড এদিকে আসছে। তার মানে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেছে, আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। তাহলে কোন একটা বস্তুর গতি যদি এরকম হয়, যেটি তার পর্যায়কালের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তাহলে তার গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, স্প্রিংয়ের ক্ষেত্রে ঘটনা এরকম হয়। তাহলে একবার উপরে ওঠে, আরবার কি নিচে নামে। তাহলে একবার উপরে ওঠা, এই যে মনে করেন যে স্প্রিংটা এখান থেকে এতটুকু উঠলো, আবার এখানে নামলো। তাহলে যখন উপরে উঠবে তখন তার দিক এরকম, আর যখন নিচে নামবে তখন তার দিক এরকম না। তাহলে তাহলে পর্যায়কাল, তাহলে উপরে উঠতে এবং নিচে নামতে মনে করেন যে 2 সেকেন্ড সময় লাগলো। তাহলে উপরে উঠতে 1 সেকেন্ড, আবার নিচে নামতে কি 1 সেকেন্ড। তাহলে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেছে, আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। পর্যায়কালের অর্ধেক সময় একদিকে গেছে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেছে। তাহলে অবশ্যই স্প্রিংয়ের যেটা গতি, সেটাকে আমরা কি বলতে পারবো? সরল স্পন্দন গতি বলতে পারবো। কি বলতে পারবো? সরল স্পন্দন গতি বলতে পারবো। ওকে, এবার কাহিনী শেষ এখানে। আর এটাকে পর্যাবৃত্ত গতি বলা যায় কিনা, এবার এটাকে একটু মাথায় চিন্তা করতে হবে যে পর্যাবৃত্ত গতি বলা যাবে কিনা, স্প্রিংয়ের গতিটাকে পর্যাবৃত্ত গতি বলা যাবে না কি যাবে না, এটা আপনারা বলবেন, কমেন্টে আপনারা জানাবেন। দেখি আপনারা কতটুকু জ্ঞান অর্জন করে রাখছেন। আপনারা তো পরীক্ষা দেবেন সামনেই, 26 হন, 27 হন, 28 হন, নো প্রবলেম। তাহলে আপনারা বলেন এখন যে এই যে স্প্রিংয়ের গতিটা, এটা কি পর্যাবৃত্ত গতি বলা যাবে নাকি যাবে না? যদি বলা যায় কেন বলা যাবে, আর যদি বলা না যায় কেন বলা যাবে না? কেন বলা যাবে না? তাহলে এটা হচ্ছে দেখি সরল স্পন্দন গতি, সেটা আমরা ব্যাখ্যা করলাম। হ্যাঁ, বাস। এরপর হচ্ছে দেখি 5 নম্বর এমসিকিউ, মাই ডিয়ার স্টুডেন্ট। নিচের কোন রাশিটি স্কেলার রাশি? স্কেলার রাশি। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিক নির্দেশের কোনো প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলা হয়। আর যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়েরই প্রয়োজন হয়, তাকে ভেক্টর রাশি বলা হয়। এই এমসিকিউটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত, মানে এইরকম টাইপের এমসিকিউ মোটামুটিভাবে দেখা যায় যে কি একটা পরীক্ষাতে চলেই আসে। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখন এই যে স্মরণকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোই লাগে, তাহলে অবশ্যই এটা হচ্ছে ভেক্টর রাশি। ত্বরণ মাস্ট, ত্বরণের ক্ষেত্রে একেবারে নির্দিষ্ট দিক লাগে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ভরবেগ, অবশ্যই ভর এবং বেগ, তাহলে বেগ মানে কি, যেটা কিন্তু বেগ মানে হচ্ছে দেখি স্মরণ ডিভাইড বাই সময়, তার মানে তার মধ্যে স্মরণ আছে, স্মরণ আছে, তাহলে অবশ্যই সেটা হচ্ছে দেখি আপনার ভেক্টর রাশি। চাপ, চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। চাপ হচ্ছে কি একটা স্কেলার রাশি। কেন? চাপকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, তাই চাপ হচ্ছে একটা স্কেলার রাশি। এখন আপনারা যদি একটু গুচ্ছ আকারে পেয়ে যেতেন যে স্যার কোনগুলো স্কেলার রাশি, কোনগুলো ভেক্টর রাশি, তাহলে আপনাদের জন্য মনে হয় আরেকটু ভালো হইতো, তাই না? তাহলে আরেকটু ভালো হইতো। তাহলে আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোনটি মানে কোনগুলো স্কেলার রাশি আর কোনগুলো ভেক্টর রাশি, অথবা যদি কোনো সহৃদয় বা স্টুডেন্ট থাকেন আমাকে একটু লিখে দিন, আপনার কমেন্ট আমি পিন করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে 6 নম্বর এমসিকিউ। অনেক স্টুডেন্ট ভুল করবে না কেন, দেখেন বলেছে যে বাঁকা পথে গতিশীল একটি বস্তুর, তাহলে বাঁকা পথে, তাহলে ধরেন যে বাঁকা পথটা এইরকম, এটা হচ্ছে বাঁকা পথ। তাহলে বাঁকা পথের এক জায়গায় নাম দিলাম এ, এন্ড আর এক জায়গায় নাম দিলাম আমরা বি। বলেছে যে বাঁকা পথে গতিশীল একটি বস্তুর আদি ও শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব কোনটিকে নির্দেশ করে? আদি অবস্থান এবং শেষ অবস্থান, এই যে আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব বলেছে আপনাকে। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের এই যে সরল রৈখিক যদি দূরত্ব হয়, তাহলে সেটাকে আমরা বলি সরণ। কোন একটা বস্তু যে জায়গা থেকে যাত্রা শুরু করবে আর যেখানে যাত্রা শেষ করবে, সেটার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রেখাকে আমরা বলি সরণ। আর এই পুরোটুকু পথটালে কি হবে স্যার? এই যে আপনার বাঁকাভাবে যেটা গেছে, বাঁকাভাবে যেটা গেছে সেটাকে কি বলবো স্যার? যেটা বাঁকাভাবে গেছে সেটাকে হচ্ছে যে কি যাত্রাকালের মোট পথের দূরত্ব। তাহলে মোট পথের, তাহলে এই যে মোট পথ যেটা, তাহলে এটাকে বলা হবে দূরত্ব। মোট পথ যেটা সেটা হবে দূরত্ব। আর আদি অবস্থান এবং শেষ অবস্থানের একেবারে সরল রেখা যদি হয়, তাহলে সেটা হবে সরণ।
তাই আমাদেরকে উত্তর হবে কি, তাহলে যাত্রাকালে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে কি বলা হবে? সরণ বলা হবে। অতিক্রান্ত দূরত্ব বলা যাবে না। কেন? যদি আমাকে বলতো যে বাঁকা পথটুকু কি, তাহলে আমরা বলতাম যে অতিক্রান্ত দূরত্ব। এরপর আমাকে যদি বলতো বেগ কেন হবে না? কারণ বেগ মানে হচ্ছে সরণ ডিভাইড বাই সময়। তাহলে এখানে সরণ শুধু আনসার, কিন্তু সময় তো এখানে কোনো ধরনেরই কথা বলেনি আমাকে প্রশ্নতে, তার মানে এটা বেগ হবে না। দ্রুতি মানে কি? দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে দূরত্ব নিয়ে তো কোনো কথাই আমাদের আসে নাই, সময় তো নাই, তার মানে দ্রুতি এখানে কখনোই হতে পারছে না। দেখেছেন কত চমৎকার এমসিকিউ। 7 নম্বর এমসিকিউ। ওহো রে মাই ডিয়ার স্টুডেন্ট, এদিকে আসেন। এই যে 7 নম্বর এমসিকিউটাকে আপনি কত স্টার দিবেন? দেন 10-15টা স্টার দিয়ে ফেলেন আপনি। কেন? কারণ এই টাইপের এমসিকিউগুলো দেখলাম 3-4টা বোর্ডে প্রশ্ন করে ফেলেছে অলরেডি। কি বলেছে? করিম তার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি ট্র্যাক, তাহলে 30 মিটার ব্যাসার্ধের একটি ট্র্যাক মানে আপনার এটা একটা বৃত্তাকার পথ। এই যে একটা বৃত্তাকার পথ, যেটার ব্যাস কত দেওয়া আছে সেটা বলেছে যে কি 30 মিটার ব্যাসার্ধের, তাহলে 30 মিটার ব্যাসার্ধ দিয়েছে। তার মানে এটা যদি আমরা ও বিন্দু চিন্তা করি আর এটা যদি এ বিন্দু চিন্তা করি, তাহলে ও এর মান দেওয়া আছে কত? 30 মিটার ব্যাসার্ধ। তাহলে এই যেটার মান দেওয়া আছে কত? 30 মিটার দেওয়া আছে। ওকে, তাহলে করিম তার বিদ্যালয়ের আর কি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধের একটি ট্র্যাক একবার ঘুরে আসলো। তাহলে যে 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার জিনিসকে সে একবার ঘুরে আসলো। ধরেন যে এই অবস্থান থেকে সে যাত্রা শুরু করেছে, এই অবস্থান থেকে যাত্রা শুরু করে এই বড়ভাবে এসে আবার এতে থামছে, অথবা এ থেকে এদিকে গিয়ে আবার এতে এসে থেমেছে। তার মানে এ হচ্ছে তার আদি অবস্থান, তাই না? আবার এ কিন্তু হচ্ছে তার শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী কোনো ধরনের মান পাওয়া যাচ্ছে না, তার মানে সেটা হচ্ছে 0। তার মানে এই জায়গাতে সরণ হচ্ছে জিরো। বাট যদি দূরত্ব যদি বলতো, তার মানে এই যে বৃত্তের পরিধির মান যেটা, সেটা আনসার হইতো। বৃত্তের পরিধি যেটা মান, সেটা আনসার হইতো। পরিধি মানে 2πr, পরিধি মানে কত? 2πr। তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে কত? 3.1416 ইন্টু আর মানে ব্যাসার্ধর মান দেওয়া আছে কত? 30। এইটুকু মান যদি আপনি নিতেন, তাহলে আপনি বলতে পারতেন যে কি তার আসলে কতটুকু দূরত্ব অতিক্রম হয়েছে। বাট আমাকে তারা কি বলেছে? একবার ঘুরে আসলো, তার সরণ কত? তাহলে তার সরণ কত আসবে? 0। কেন সরণ 0 আসলো? তার কারণ এই অবস্থান থেকে সে যদি যাত্রা শুরু করে, তাহলে আবার যদি এই অবস্থানেই আসে, তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থান একই রকম হয়ে যাচ্ছে। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী কোনো মান পাওয়া যাচ্ছে না, তাহলে অবশ্যই তার সরণ কি হবে? 0 হবে। বাট যদি আমাকে বলতো তার দূরত্ব কত, তাহলে এই যে এটুকু গুণ করলে আমি তার দূরত্ব তার পেয়ে যেতাম। দেখেছেন কি ট্রিকি প্রশ্ন, কি ট্রিকি প্রশ্ন, মাথা ধোলাই করার প্রশ্ন, কিন্তু এটা মাথা ধোলাই করার প্রশ্ন। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কি 8 নম্বর এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট। এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাত্র 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? এই জাতীয় এমসিকিউ এখন অনেক ভালো আসতেছে কিন্তু চলেন আমরা এখন এই এমসিকিউটাকে স্টার দিতে চাই না। এটা যদি স্টার চাই তাহলে 5 স্টার। এই যে আরেকটা স্টার, 5 স্টার। এটা হচ্ছে 5 স্টার টাইপের এমসিকিউ। তাহলে এখন আমাকে অবশ্যই আগে কি নিতে হবে? তাহলে আগে বৃত্ত নিতে হবে। এই যে বৃত্ত নিয়ে ফেললাম, আমি বৃত্তের ব্যাসার্ধ একটু নিয়ে ফেলি আগে। এই যে বৃত্তের ব্যাসার্ধ নিয়ে ফেলাই, তোকে নিব না, বৃত্তের ব্যাসার্ধ আমাকে বলেছে 100 মিটার ব্যাসার্ধের। তার মানে আমরা এই জায়গা থেকে এই জায়গাটা ধরেন যে এটা ও, এটা হচ্ছে এ, ও এ, এটার মান দেওয়া হচ্ছে তাহলে কত? 100 মিটার। তাহলে 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মাঠ 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? 2.5 পাক। তার মানে এই যে এখান থেকে এটুকু নিয়ে এই যে 1 পাক, আবার এই যে এটা হচ্ছে 2 পাক, তাহলে 2.5 পাক মানে কি? অর্ধেক। তাহলে এই যে এখান থেকে এই যে অর্ধেক এতটুকু, এই অর্ধেক এতটুকু, তার মানে এই যে এখান থেকে এতটুকু। তাহলে 2.5 পাক মানে কিন্তু এখান থেকে এতটুকু। তাহলে 1 পাক যদি বলা হয় তাহলে এখান থেকে এটা, আবার 2 পাক যদি বলা হয় যে এখান থেকে এটা, তাহলে 2.5 পাক মানে যে এতটুকু, 2.5 পাক। তাহলে 2.5 পাক হওয়া মানে কি? আদি অবস্থান এটা পাওয়া যাচ্ছে, শেষ অবস্থান তার এটা পাওয়া যাচ্ছে। আদি অবস্থান এটা, এই যে এটা আদি অবস্থান, আর শেষ অবস্থান এটা পাওয়া গেল। তাহলে এখন তার সরণ কত হবে? তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকেই সরণ বলা হবে। তাহলে এখান থেকে এতটুকুর মান কত ছিল? 100 মিটার। তাহলে অবশ্যই এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, তাহলে এটা মানে 100 মিটার হবে। তাহলে 100 কত হবে? 200 মিটার। তার মানে এখান থেকে সঠিক উত্তর হলো কত? 200 মিটার। দেখেছেন কি ট্রিকি প্রশ্ন। তাহলে আমাকে যদি বলতো যে এটা হচ্ছে যে কি আপনার 3 পাক যদি ঘুরতো, তাহলে তার সরণ কত হইতো? 3 পাক। তুই বল, তুই কোন দিকে দেখাচ্ছিস? তুই বল 3 পাক করলে কত হতো?
বলবি না? কিরে তুই কমেন্টে বলছ না 3 পাক ঘুরলে তার স্মরণ কত হবে বল? তুই 3 পাক ঘুরলে তার স্মরণ কত হবে বল? আচ্ছা, 3 পাক যদি ঘুরতো তাহলে তার দূরত্ব কত হইতো এটা আমি একটু বলে দিই। কেন এইরকম এমসিকিউ তো আসতেই পারে। 3 পাক ঘুরলে তার দূরত্ব কতটুকু হইতো? তাহলে 1 পাক ঘোরা মানে কি? বৃত্তের পরিধির মানে বৃত্তের একবার পরিধি যতটুকু ততটুকু পথ অতিক্রম করা। তাহলে আপনি আগে এখান থেকে 2 পাই আর অর্থাৎ পরিধি, তাহলে 2 ইন্টু পায়ের মান হচ্ছে কত? 3.1416 ইন্টু আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান কত আসবে? 100। তাহলে এইটুকুকে যদি আপনি গুণ করেন তাহলে আপনি তার কি পাবেন? একবার পরিধির কতটুকু মান সেটা পেয়ে যাবেন। তাহলে 3 পাক ঘুরলে ওটার সাথে 3 গুণ করে দিবেন, তাহলে 3 পাকের দূরত্ব চলে আসবে। 4 পাক যদি ঘুরে তাহলে কতটুকু আসবে সেটা আপনি পেয়ে যাবেন। এবার 2.5 পাক ঘুরেছে, 2.5 পাক ঘুরেছে, তাহলে তার দূরত্ব যদি নির্ণয় করতে চান তাহলে এটার সাথে কি করতে হবে? 2.5 গুণ করতে হবে। কিন্তু স্মরণের হিসাবটা আলাদা, কিন্তু স্মরণের হিসাব আলাদা। বাট এই প্রশ্নটাতেই যদি আপনাকে বলতো যে 1/4 অতিক্রম করলে, এই প্রশ্নতেই বলেছে মনে করেন যে 1/4 অতিক্রম করলে তার স্মরণ কত হবে? 1/4 মানে কি? তখন ঘটনা কিন্তু মোড় অন্য দিকে নেবে। একটু দেখেন, 1/4 মানে কি? এটাকে আবার আপনাকে কি করতে হবে? 4 ভাগে ভাগ করতে হবে। দেখেন 1/4 মানে কি? এই যে এখান থেকে এই এতটুকু, অথবা এখান থেকে এতটুকু, অথবা এখান থেকে এতটুকু, যে কোনো একটা জায়গায় চিন্তা করেন তাহলেই হবে। 1/4 যদি অতিক্রম করে তাহলে তার স্মরণ কতটুকু হবে? তাহলে তার স্মরণ কতটুকু হবে? দেখেন, তাহলে ধরেন যে এখান থেকে যাত্রা শুরু করেছিল, সে এখান থেকে এতটুকু যাত্রা শেষ করে দিল। ধরেন যে এটার নাম হচ্ছে কত? ডি। তাহলে এ থেকে ডি এর এই যে এটা হচ্ছে আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে কি বলা হয়? স্মরণ বলা হয়। তার মানে যে এই মানটা আপনাকে নির্ণয় করতে বলেছে, তাহলে এই মানটা কি? অতিভুজ না? অতিভুজ না? তাহলে যে এটা হচ্ছে দেখি, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজকে আপনি যদি নির্ণয় করতে চান, এই যে এডির মান যদি আপনি নির্ণয় করতে চান, তাহলে কি লাগবে আপনাকে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তার মানে কত? এই যে 100 স্কয়ার প্লাস হচ্ছে আবারও কত? এই যে 100 স্কয়ার। তাহলে আপনি এটাকে মান বের করে যেটা পাবেন সেটাই হচ্ছে যে কি তার মান, সেটাই হচ্ছে তার মান। তার মানে এটা হচ্ছে 1/4। 1/4 অতিক্রম করলে তার স্মরণ কতটুকু হইতো? এবার আপনাকে তো এটাও বলতে পারতো যে 1/4 যদি অতিক্রম করে তাহলে তার দূরত্ব কতটুকু হবে? 1/4 যদি অতিক্রম করে তাহলে তার দূরত্ব কতটুকু হবে? তাহলে দেখেন এ পুরোটুকু মানে কি? একবার। তাহলে এই একবার অতিক্রম করা মানে কি? তার পরিধি সমান মান, পরিধি সমান মান। এবার ওই পরিধিকে যদি 4 দ্বারা ভাগ করে দেন, 4 দ্বারা যদি ভাগ করে দেন, তাহলে যে এখান থেকে এই এতটুকুর একবার মান পাই গেলেন না? খেলা খতম। দেখেছেন এই এমসিকিউটা আপনাকে অনেক রকমভাবে কি করে দিতে পারে, তারা পেঁচিয়ে দিতে পারে। তাই আমি প্রত্যেকটা প্যাঁচ আপনাদের জন্য কি করার চেষ্টা করেছি? একেবারে ক্লিয়ার করার চেষ্টা করেছি। বাস চলে গেল। এরপর হচ্ছে যে কি আমাদের 9 নম্বর এমসিকিউ কি বলেছে দেখেন। 9 নম্বর এমসিকিউটা 2015 সাল থেকে মেবি অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে মাই ডিয়ার স্টুডেন্ট। এটা হ্যাঁ, এখন এই এমসিকিউটাকে আমি ন্যূনতম 10টা স্টার দিতেই চাই, 10টা 15টা যা আছে যা সব। এবং এই এমসিকিউটা আমি যখন প্রথম মানে স্টুডেন্ট পড়াইতাম, হ্যাঁ প্রথম না মানে অনেকই স্টুডেন্ট মানে বাসায় পড়াতাম, স্পেশালি অনেকজনকে, তো বাসাকে টিউশনি করাতাম আর কি। তো এই এমসিকিউটা তাদেরকে আমি বলতাম যে দেখেন এই এমসিকিউকে কিন্তু আপনাকে ভালো মতনই সমাধান করা শিখতে হবে। তখন এই এমসিকিউটা একটা অন্য টাইপেরই। কি বলছে দেখেন, একটি বস্তু একটি স্থান থেকে, তাহলে যে কোনো একটা স্থান আপনি আগে নিয়ে ফেলেন। ধরেন যে এই যে এটা হচ্ছে একটা স্থান, এ হচ্ছে একটা স্থান, যে জায়গা ভালো লাগে, হ্যাঁ একটি স্থান থেকে 4 মিটার সোজা পূর্ব দিকে। এখন পূর্ব কোন দিকে হয়? এদিক হয় পূর্ব, আর এই পাশ হয় পশ্চিম, আর এই পাশ হয় উত্তর, আর নিচের দিক হয় কি? দক্ষিণ। এখন আপনাকে যেভাবে বলবে আপনি সেভাবে অগ্রসর হবেন, তাহলেই হলো, আর কোনো চিন্তা করার তো প্রয়োজন নাই, তাই না? কি বলেছে দেখেন, একটি বস্তু একটি স্থান থেকে, তাহলে যে আমরা স্থান এটা ধরেছি, 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে, তাহলে পূর্ব দিকে, তাহলে যে 4 মিটার সোজা এখন সে পূর্ব দিকে যাবে, 4 মিটার সোজা সে কোন দিকে যাবে? এখন পূর্ব দিকে। তাহলে যেখান থেকে এটা 4 মিটার, এই যেটা হচ্ছে 4 মিটার, সে পূর্ব দিকে গেছে। তাহলে যতটুকু গেল, এই যে আপনি এখান থেকে নাম দিয়ে দিলেন, সেটা হচ্ছে বি। 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা, তাহলে 4 মিটার আগে পূর্ব দিকে আসলো, তার মানে বি অবস্থান করছে এখন সে। এখন বলছে যে সেখান থেকে মানে যে বি অবস্থান থেকে সোজা উত্তর দিকে 3 মিটার অতিক্রম করলো। তাহলে উত্তর মানে এখন উপরের দিকে, তাহলে উপরের দিকে
এই যে 3 মিটার, তাহলে যে 3 মিটার উপরের দিকে 3 মিটার অতিক্রম করলো, তাহলে যে 3 মিটার অতিক্রম করেছে। এবার বলেছে যে কি বস্তুটির দূরত্ব ও সরণের পার্থক্য কত, তাহলে দূরত্ব এবং সরণের পার্থক্য চেয়েছে। তাহলে এখন কথা হলো যে কি 4 মিটার সে পূর্ব দিকে গেছে, আবার ওই জায়গা থেকে 3 মিটার উত্তর দিকে গেছে। তাহলে এখন দূরত্ব কতটুকু হলো, তার দূরত্ব কতটুকু? দূরত্ব মানে কি যাত্রাকালে সর্বমোট পথের দৈর্ঘ্য, যাত্রাকালে সর্বমোট পথের দৈর্ঘ্য। তাহলে একবার 4 মিটার গেছে, একবার 3 মিটার গেছে। তাহলে যেখানে 4 প্লাস হচ্ছে কত 3 মিটার, 4 আর 3 কত 7 মিটার। তাহলে দূরত্ব পাওয়া গেল 7 মিটার। এখন সরণ কি জিনিস? সরণ হচ্ছে যে কি আদি অবস্থান এটা, তাহলে শেষ অবস্থান এখন এটা না, এই হিসাব অনুযায়ী তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের সরলরৈখিক মধ্যবর্তী পথ যেটা বা মধ্যবর্তী দূরত্ব সেটাই হচ্ছে সরণ। তার মানে এ থেকে ধরেন যে আপনার এটা হচ্ছে সি, তাহলে এ থেকে সি যেটা সেটাই হচ্ছে সরণ। তার মানে এটা একটা অতিভুজ। দেখেন এখন এই অতিভুজের মান বের করতে চাইলে আপনাকে কি করতে হবে, এই যে লম্ব স্কয়ার এবং ভূমি স্কয়ারের মান বের করতে হবে, তাহলে তো খেলা শেষ নাকি? তাহলে তো খেলা শেষ। তাহলে এখন আমরা এই অংশগুলো একটু মুছে দিই, তখন এই অংশটুকু তার দরকার পড়ছে না এখন এখানে। তাহলে এখন এসি এর মান যদি আমি বের করতে চাই, এই যে এসি, তাহলে রুট ওভার কি আসবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এখন রুট ওভার 3 থেকে কত হবে 9 প্লাস 4 4 কত হবে 16, 16 9 কত হবে 25, তার মানে মান পাওয়া গেল কত 5। তাহলে সরণের মান কত পাওয়া গেল 5, এই যে সরণের মান কত পাওয়া গেল 5। এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আপনার সরণ কত পাওয়া গেল, সরণ সমান 5 মিটার। তাহলে দূরত্ব 7 মিটার, সরণ হচ্ছে 5 মিটার। তাহলে দূরত্ব আর সরণের পার্থক্য কত, 7 থেকে 5 বাদ দিলে কত আসবে 2, তার মানে সঠিক উত্তর পাওয়া গেল 2 মিটার। দেখেছেন কতটা ট্রিকি প্রশ্ন, চমৎকার প্রশ্ন না একেবারে। এই জাতীয় এমসিকিউগুলো যখন আপনি বেশি বেশি সমাধান করা শিখবেন আপনার মাথা ফ্রেশ হয়ে যাবে। এই কারণে পদার্থবিজ্ঞানে যারা একটু বেশি মেধাবী হয় তারা কিন্তু অনেক লজিক্যালি অনেক কিছু চিন্তা করতে পারে। তো যাদের ফেভারিট সাবজেক্ট পদার্থবিজ্ঞান, ধরে নে যে হ্যাঁ তোর মেধা কিন্তু আসলেই কিন্তু মানে চমৎকার, এটা সত্য কথা একেবারে বলতেছি, তোর মেধা আসলেই চমৎকার। আর আমি আপনাকে বলি যে আমি কিন্তু অতটা পদার্থবিজ্ঞান বুঝি না, এটা সত্য কথা। মানে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ম্যাথমেটিক্স, ভালো লাগতো, বাট আমার কাছে এখন বেশি ভালো লাগে কেমিস্ট্রি। কেন জানেন? কারণ আপনাদের কেমিস্ট্রি পড়াতে পড়াতেই আমি কি হয়ে গেছি, কেমিস্ট্রির প্রেমে পড়ে গেছি। হ্যাঁ, তো এখন দেখেন যারা যারা এসএসসি 26 ব্যাচের আছেন বা 27 ব্যাচের আছেন, 28 ব্যাচের আছেন, তো আপনাদের মনে করেন যে প্রস্তুতিতে সমস্যা আছে, তাহলে কি করবেন? আমার মনে হয় যে কি আপনারা utmeducation.com আসার পরে আপনাদের সমস্যার সমাধানটা নিতে পারেন। utmeducation.com যাবেন, তারপরে হচ্ছে যে কি যে আমাদের প্রিমিয়াম কোর্সগুলো দেখবেন। এইখানে আমি প্রত্যেকটা সাবজেক্টের একেবারে বেসিক এমসিকিউ বিগত 5 বছরের, সিকিউ বিগত 5 বছরের আলোচনা করাচ্ছি। আরেকটা কথা হচ্ছে কি জানেন, আমি এখানে প্রত্যেকটা সাবজেক্ট যখন মানে অধ্যায় পড়াই, এটা স্পেশাল একটা ফিচার আমি বলতে পারি, অনলাইনে হয়তো বা এখনও কেউ করাচ্ছেন এটা, আমি প্রত্যেকটা চ্যাপ্টার আবার বইও পড়াই দিই। মানে আমি প্রথমত বেসিক কমপ্লিট করাইলাম, আমার মতো করে আগে বেসিক কমপ্লিট করাই, তারপর হচ্ছে যে পাঠ্য বইয়ের ওই অধ্যায়টাকেও পড়াই, মানে পিডিএফ তো ডাউনলোড করা আছে, তারপরে সে মানে একটা অন্য লেভেলের আলোচনা আপনার মানে তার মধ্যে নিতে পারে। তো দেখেন আপনি যদি এসএসসি 27 ব্যাচ হন, 28 ব্যাচ হন, ধরেন যে আপনি এসএসসি 27 ব্যাচ, আপনি মনে করেন যে এই যে পদার্থবিজ্ঞানের এই কোর্সটা কিনতে চাচ্ছেন, তাহলে এখানে আপনার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা একটা করে ফ্রি ক্লাস করে দেওয়া আছে, যাতে করে আপনি দেখে বুঝতে পারেন যে হ্যাঁ দেলোয়ার স্যার আসলে এখানে কেমন ক্লাস করাচ্ছে। এই যে ফিজিক্স ক্লাসের ক্ষেত্রে নতুন ক্লাস যেগুলো আছে, পদার্থবিজ্ঞান 7ম অধ্যায় থেকে তাদের শুরু করেছিলাম আর কি। হ্যাঁ, তো এই জায়গাতে একটা ক্লাস ফ্রি করে দেয়নি, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ডেভেলপারকে এটার জন্য বকা দিতে চাই। তো এটা ভর্তি হওয়ার জন্য কী করতে পারবেন, যে অ্যাড টু কার্টে নেবেন। অ্যাড টু কার্টে নেওয়ার পরে আপনি এই যে এখানে ব্যাগ অপশন দেখতে পাচ্ছেন, এই ব্যাগ অপশনে ক্লিক দিবেন। ব্যাগ অপশনে ক্লিক দেওয়ার পরে আপনি এই জায়গাটাতে একটা আপনি কুপন অ্যাপ্লাই করতে পারেন, WOW বড় হাতের 100 না 150, WOW তারপরে 150, তারপরে অ্যাপ্লাই কুপন দিলে এই যে 1500 টাকার প্রাইসটা আপনি হয়ে যাবে কত জানেন, 1350 টাকা। মানে 1350 টাকাতে এক সাবজেক্ট আপনি ফুল কমপ্লিট করে পাবেন, ফুল কমপ্লিট। দেন আপনি প্রসেস টু চেক আউট মানে পেমেন্ট করে আপনি ভর্তি হয়ে যেতে পারবেন। সাথে সাথে এই যে ক্লাসগুলো আছে না, এই ক্লাসগুলো আপনার জন্য কি হয়ে যাবে, আনলক হয়ে যাবে। এখানে লক অবস্থাতে আছে, এগুলো আনলক হয়ে যাবে। তো যাই হোক মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকক্ষণ বলে ফেলেছি, আমরা এখন ক্লাসের মধ্যে চলে যাই। অনেক ছাত্রছাত্রীরা চিন্তা করবে স্যার আপনি তো ক্লাস করতে আসছেন, তাড়াতাড়ি ক্লাস করেন। বাস, নো টেনশন, চলেন ক্লাসের মধ্যে প্রবেশ করি আমরা। 10 নম্বর এমসিকিউ আমার কোন স্টুডেন্ট উত্তর দিতে পারে, আমার কমেন্ট বক্সে একেবারে ঝাঁপাই পড় তুই।
আমার কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়। 10 নম্বর এমসিকিউ, দেখি তুই পারস নাকি পারস না। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখি তো কি বলছে। কি বলছে রে? একটি বস্তু সোজা পথে 20 মিটার অতিক্রম করে। তাহলে আমরা ধরে নিলাম যে এ হচ্ছে একটা জায়গা, তাহলে এখান থেকে একটা বস্তু সোজা পথে কত গেছে? 20 মিটার। তার মানে বি পর্যন্ত ধরেন যে এই যে 20 মিটার, 20 মিটার অতিক্রম করে এবং একই পথে আবার 8 মিটার ফিরে আসে। তাহলে একই পথে আবার 8 মিটার ফিরে আসছে সে। মারে মা, তুই গেলি আবার ফিরে আলি কেন? হ্যাঁ, একই পথে আবার, তাহলে এই যেখান থেকে ধরেন যে 8 মিটার ফিরে চলে আসলো। তাহলে যেখানে 8 মিটার ফিরে চলে আসে, তাহলে গেছে 20 মিটার আগে প্রথমত, আবার ওই পথে 8 মিটার বিপরীত দিকে চলে আসছে। বুঝছস? ধরে যে কি ঘটনা, যে স্কুল যেহেতু ছুটি দিয়েই দিয়েছে, তাহলে একটু সিনেমা হলে যায়, সিনেমা দেখতে যায়। আবার চিন্তা হলো না, যদি সিনেমা হল দিয়ে যায় তাহলে আমার আমও তো পিটতে পারে, যায় বাসায় চলে যায়, দরকার নেই। এরকম ঘটনা, হ্যাঁ, বিপরীত পথে চলে গেছে আর কি। তাহলে প্রথমত 20 মিটার এ থেকে বি পর্যন্ত গেল, আবার বি থেকে সি আবার 8 মিটার সে পেছনের দিকে চলে আসলো। এখন আমাকে কি বলেছে? তাহলে দূরত্ব এবং সরণের মধ্যে পার্থক্য কত হবে? তাহলে দূরত্ব মানে কতটুকু আগে দেখেন। তাহলে সে গেছে আগে 20 মিটার, আবার পরে গেছে 8 মিটার। তার মানে যে 20 প্লাস হচ্ছে যে কত? 8, তার মানে হচ্ছে কত? 28 মিটার দূরত্ব এটা। এবার সরণ কি? সরণ কি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে সরণ বলা হয়। তাহলে আদি অবস্থান এটা আর শেষ অবস্থান কিন্তু এটা। কেন? কারণ প্রথমে এ থেকে বি গেছে, আবার বলেছে যে কি 8 মিটার বিপরীত দিকে আসছে, তাহলে এটা কিন্তু এখন শেষ অবস্থান। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে সরণ বলা হয়। তার মানে এখান থেকে এটার মান কিভাবে পাবেন আপনি? তাহলে 20 থেকে 8 বাদ দিয়ে দেন, তাহলে তো পেয়ে যাবেন, তাই না? তাহলে 20 থেকে যদি 8 বাদ দিয়ে দেন আপনি কত পাবেন? 12 পাবেন না? তাহলে যেখানে কত হবে? 12 মিটার। তাহলে 28 থেকে এখন কি করে দেন আপনি? 12 বাদ দিয়ে দেন নাকি? তাহলে আনসার কত পাওয়া গেল? 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, ঠিক আছে। 16 মিটার আনসার। দূরত্ব এবং সরণের পার্থক্য হলো কত? 16 মিটার। খুবই চমৎকার, খুবই চমৎকার। 11 নম্বর এমসিকিউটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট, এবং এটাতে কিন্তু একটা মিনিটের খেলা দিয়েছে, মিনিটের খেলা। তো এই মিনিটের খেলাটা প্রথম দিচ্ছে এখন। চলেন এই 7, 8 স্টার এমসিকিউটা আমরা সমাধান করার চেষ্টা করি। কি বলেছে? 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে আমাকে আগে কি নিতে হবে? একটা বৃত্ত নিতে হবে। চলেন এই যে একটা বৃত্ত নিয়ে ফেললাম আমরা, এবং এই বৃত্তের ব্যাসার্ধ কত দিয়েছে তারা? 100 মিটার। তাহলে ধরলাম এটা হচ্ছে ও, এটা হচ্ছে কি আমার এ। ও এর মান হচ্ছে কত? 100 মিটার। এই যে 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথ একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। একবার ঘুরে আসতে, তার মানে এই অবস্থান থেকে মনে করেন যাত্রা শুরু করেছে, আবার এতে আসছে, অ্যান্ড এখানে সময় লেগেছে কত? 2 মিনিট। 2 মিনিট সময় লেগেছে তার। তাহলে বলেছে 1 মিনিট ঘোরার পর তার সরণ কত হবে? তাহলে 1 মিনিট মানে কি? তাহলে যে এখান থেকে এখানে পুরোটাতে আসতে 2 মিনিট লেগেছে, তাহলে 1 মিনিট মানে কি? অর্ধেক। তাহলে এখান থেকে এই যে এতটুকু, তার মানে যে অর্ধেক। তাহলে সরণ কত হবে? তাহলে আদি অবস্থান তখন এটা, শেষ অবস্থান তার এটা। তাহলে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরেখাকে কি বলা হয়? সরণ বলা হয়। তার মানে এই যেখান থেকে এটা 100, আবার এখান থেকে এটা 100, তার মানে কত আসবে? তাহলে 200 মিটার। তার মানে সঠিক উত্তর পাওয়া যাবে কত? 200 মিটার মাই ডিয়ার স্টুডেন্ট। হয়ে গেল। ও আরেকটা কথা বলি, আপনারা এই ক্লাসের স্লাইডটা কোথায় পাবেন? এই ক্লাসের স্লাইড আপনারা পাবেন আমাদের মানে ক্লাসের ডেসক্রিপশন বক্স দেখেন, আপনারা একটু ইউটিউবের ডেসক্রিপশন বক্সটা দেখেন, তাহলে পাবেন। অনেকে আবার কমেন্ট বক্সে দেখছি যে কি বলছেন যে স্যার স্লাইড কই। আসলে পুরো ক্লাসটা না দেখে স্লাইডের দিকে আগে ঝুঁকে চলে যায়। তো স্লাইড তো আছেই, প্রত্যেকটা ক্লাসেরই স্লাইড দেওয়া আছে, আপনারা হয়তো বা খেয়াল করছেন না। এরপর হচ্ছে যে কি 12 নম্বর এমসিকিউ কাকে বলা হয়? 12 নম্বর এমসিকিউটা যদিও বা পরীক্ষাতে অত বেশি না আসে, তারপরে এটাকে কি বলা যায়? এটা আপনার 4 স্টারের এমসিকিউ একটা বলাই যায়। কেন জানেন? তখন এটা আপনার অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এগুলোতে আপনার পরীক্ষাতে চলে আসে এই এমসিকিউটা আর কি। হ্যাঁ, কি অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে কি বলা হয়? আমি এখানে দুইটা ইনফরমেশন শেয়ার করছি, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট। বেগ ভি সমান হচ্ছে যে কি সরণ ডিভাইডেড বাই সময়, দ্রুতি ভি সমান হচ্ছে যে কি আপনার ডি ডিভাইডেড বাই সময়, মানে দূরত্ব ডিভাইডেড বাই সময়, আর ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে যে বেগ ডিভাইডেড বাই সময়। তিন ধরনের জিনিস, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে কি বেগ, তাহলে এটা হচ্ছে বেগ, তারপরে এটা হচ্ছে দ্রুতি, হ্যাঁ, আর এটা হচ্ছে ত্বরণ। এখন বেগের কাহিনীটা কি? সরণের হারকে বেগ বলা হয়। কি বলা হয়? সরণের হারকে বেগ বলা হয়। তাহলে অতিক্রান্ত সরণের
পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বলা হয়। এবার অতিক্রান্ত দূরত্বের পরিবর্তনের হারকে কি বলা হবে? দূরত্বের পরিবর্তনের হারকে বলা হবে দ্রুতি। এবার বেগের পরিবর্তনের হারকে কি বলা হবে? ত্বরণ। তাহলে 3টা এমসিকিউ আমি আপনাকে এক জায়গাতেই দিয়ে দিলাম, এই এক জায়গাতেই দিয়ে দিলাম। অনেকেই ভাবে না যে স্যার 25টা এমসিকিউ সমাধান করেছে। না বাবা, 25 ধরনের এমসিকিউ। দেখ, তুই একটা এমসিকিউতে অনেকগুলো ধারণা পেয়ে যাচ্ছিস। এর আগেও যে অনেকগুলো আলোচনা করলাম সেগুলো তো দেখলি যে কত ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে এখানে, তাই না? তাহলে ত্বরণ এ ইকুয়াল টু কত? ভি ডিভাইডেড বাই টি। এখন আমাকে কি বলেছে? অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার। তাহলে দূরত্বের পরিবর্তনের হার এটা। তাহলে দূরত্বের পরিবর্তনের হার, হার মানে সময়। তাহলে দূরত্বের হারকেই কি বলা হবে? দ্রুতি। তার মানে সঠিক উত্তর কত পাওয়া যাবে? কি পাওয়া যাবে? এটা দ্রুতি। আর যদি বলতো সরণের পরিবর্তনের হার, তাহলে সেটা বেগ হতো। বেগের পরিবর্তনের হার, তাহলে সেটা ত্বরণ হতো। তাহলে এখানে এক জায়গাতে এমসিকিউটা পেয়ে গেলেন। এরপরে 13 নম্বর এমসিকিউ কি বলেছে? এই এমসিকিউটা যখন আমি প্রথম আর কি 9-এ মানে পড়তাম, এটা আমার কাছে বেশি প্যারা লাগতো যে কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ড কেমনে বানাবো রে। খুবই সোজা একটা পদ্ধতি আছে, চলে আসেন মাই ডিয়ার স্টুডেন্ট। যত মান আপনাকে দিবে, যে 72, তাহলে এই মানটাকে প্রথমত আপনি 1000 দিয়ে গুণ করে দিবেন। 1000 দিয়ে গুণ করে 3600 দ্বারা ভাগ। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাওয়ার জন্য আপনাকে 1000 দিয়ে গুণ করে 3600 দ্বারা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে 72 গুণিত 1000 ভাগ হচ্ছে 3600। এটা যদি আপনি টিপেন তাহলে আপনি মান পাবেন 20 ms/1। 20 ms/1 হয়ে গেল। তার মানে যে কোনো কিলোমিটার পার আওয়ারকে আপনি মিটার পার সেকেন্ড বানাতে চাইলেই আপনি 1000 দিয়ে গুণ করবেন, ভাগ করে দিবেন কত দিয়ে? 3600 দ্বারা। খেলা খাতাম, টাটা বাই বাই। মাস্তি মাস্তি, শুধু মাস্তি হবে। 14 নম্বর, ত্বরণের একক কোনটি? তাহলে এই জায়গাটাতে একক নির্ধারণ করার জন্য আপনাকে বলছি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এই এমসিকিউটাকে কি আপনি এখনো বসে থাকবেন? এই এমসিকিউকে আপনি কি অবশ্যই 10টা স্টার দিবেন না? এই এমসিকিউকে 10টা স্টার দেওয়া উচিত না আপনার? এই এমসিকিউতে আপনাকে অনেক কিছু শেখাবে। চলেন আমি আপনাকে শেখাচ্ছি, চেষ্টা করছি আমি আমার ছাত্রছাত্রীকে শেখানো। চলেন, ত্বরণের একক বের করতে হবে, বেগের একক, দ্রুতির একক, এগুলো এই 3টার একক এখানে বেশি পড়বে। বেগ, দ্রুতি, তারপর হচ্ছে যে কি আপনার ত্বরণ। প্রথমত ত্বরণের যেহেতু বলেছে, তাহলে ত্বরণ এ সমান হচ্ছে কি? আমরা ত্বরণেরটা একটু পরে বের করি, আমি বেগেরটা আগে বের করে ফেলি। তাহলে বেগ ভি সমান হচ্ছে কি? এস ডিভাইডেড বাই টি, তাই তো? তাহলে এখন সরণের একক কি? মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তার মানে এই জায়গাতে আমি পাইলাম ms/1। এবার দ্রুতির এককও কিন্তু ms/1ই। তখন দ্রুতি আর বেগ সেম জিনিস, বাট এই জায়গাতে সরণ হয় আর দ্রুতিতে হয় দূরত্ব। তাহলে এই জায়গাতে আমাকে বলেছে ত্বরণ। তাহলে ত্বরণ এ সমান কি? ভি ডিভাইডেড বাই টি। তাহলে এখন এই যে বেগের একক তো আপনি অলরেডি বের করে রাখছেন না? তাহলে বেগের একক কি? ms/1, এই যে ms/1। আর সময়ের একক কি? সেকেন্ড। তার মানে এটা কি হবে? ms/2, অর্থাৎ এই যে -1 আছে আর এখানে আবার কি আছে? 1 আছে। তাহলে এই 1টা আবার উপরে যদি যায় তাহলে -2 হবে। তার মানে ms/2। তার মানে এই জায়গা থেকে আপনি বলতে পারছেন যে ত্বরণের একক হচ্ছে যে কি? ms/2। এবার এখান থেকে আপনাকে মাত্রাও বের করতে দিতে পারে তারা, যে বেগের মাত্রা কি, ত্বরণের মাত্রা কি, বা বেগের দ্রুতির মাত্রা কি। দেখেন, আপনি যখন একক বের করবেন তখন একক বসাবেন, আর যদি মাত্রা বের করেন তখন মাত্রা বসাবেন। তাহলে আমরা এখন মাত্রাটাও একটু শিখে নিতে চাচ্ছিলাম, যাতে করে আমরা বাজিমাত করতে পারি। যেমন দেখেন, এই যে বেগের ক্ষেত্রে আপনার সূত্র হচ্ছে কি? সরণ ডিভাইড বাই সময়। তাহলে এখন মাত্রা যদি বের করতে চান, তাহলে সরণের মাত্রা কি? এল, আর সময়ের মাত্রা কি? টি। তার মানে কি পাওয়া যাবে? এল t/1, এল t/1। এবার এখন ত্বরণের মাত্রা যদি আপনি বের করেন, তাহলে ত্বরণের মাত্রা এ সমান ভি ডিভাইড বাই কি? টি। তাহলে আপনি বেগের মাত্রা বের করলেন কত? এল t/1। তাহলে যেখানে এল t/1 আর নিচে সময়ের মাত্রা আবারও কত? টি। তার মানে কি আসবে? এল t/2। তাহলে আপনি যখন একক বের করবেন তখন একক বসাবেন, মাত্রা বের করবেন তখন মাত্রা বসাবেন। কয়টা এমসিকিউ হলেন দেখেন তো? 1, 2, 3, 4টা এমসিকিউ। তাহলে এই ক্যাটাগরির মধ্যে আমরা একক নির্ণয় এবং মাত্রা নির্ণয় দুটোই কিন্তু আলোচনা করলাম। তাহলে আমাকে বলেছে ত্বরণের একক কোনটি? তাহলে ত্বরণের একক কি? ms/2। সঠিক উত্তর হয়ে গেল। এই 15 নম্বর এমসিকিউ তোরা যারা সমাধান করতে পারবি, আয় তোরা আমার কাছ থেকে 1 কেজি করে ধনিয়া পাতা নিয়ে যায়। আয় 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 আয়, যারা সমাধান করতে পারবে আমার কাছ থেকে নিয়ে যায় 1 কেজি ধনিয়া পাতা নিয়ে যায়। আয় তুই আয়, দেখি তুই সমাধান করতে পারোস কিনা। আমি আগে বসে থাকি একটু, আমি সমাধান করে দিব, তোরা পরে বলবি যে হ্যাঁ পারছিস কিনা। দেখ, n কেজি ইনভার্স 1 কিসের একক? স্যার এই জীবনে একক তো আমি জীবনে চোখেই দেখি নাই। কিসের একক আসলে? অপশনগুলো কি দিয়েছে দেখেন। বল, তাহলে বলের একক তো নিউটন, এটা হবে না। ত্বরণ একক তো ms/2 হয়, তো স্যার ms/2 তো নাই। আরে দূরত্বের একক তো মিটার, কাজের একক হচ্ছে জুল,
তাহলে আমি কোনটা সাধারণত পাচ্ছি না? বলের একক হচ্ছে কত? বলের একক, আচ্ছা এখন আমরা একটা কাজ করি, আগে এটাকে আমরা ভাঙি। কেন এই টাইপের এমসিকিউ দেওয়া মানে এটাকে আপনাকে ভাঙতে হবে। এখানে কি দেওয়া আছে? নিউটন কেজি ইনভার্স 1 দেওয়া আছে। এই যে নিউটন, বলের একক নিউটন, কিন্তু এটা কিন্তু কার একক? বলের একক নিউটন। তো বলের আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, বল এফ ইকুয়াল টু কি ছিল? মা ছিল, মনে আছে? তাহলে বলের একক যদি আপনি চিন্তা করেন, তাহলে ভরের একক কি? কেজি। আর ত্বরণের একক কি? এমএস ইনভার্স 2, কেজি এমএস ইনভার্স 2। ভরের একক কেজি আর ত্বরণের একক হচ্ছে এমএস ইনভার্স 2। তার মানে এই দুইটাকে আমরা না লিখে কি লিখি? বল যেহেতু বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেছে, এই কারণে তার নাম অনুসারে আমরা নিউটন লিখি। তাহলে এখন এই যে নিউটন মানে আমি কি লিখতে পারবো? কেজি এমএস ইনভার্স 2, কেজি এমএস ইনভার্স 2 লিখতে পারবো। তার মানে এই যে নিউটনের জায়গাতে কি লিখতে পারবো আমি? এই যে কেজি, তারপর হচ্ছে দেখি এমএস ইনভার্স 2 কেজি। এই যে নিউটনের জায়গাতে কেজি এমএস ইনভার্স 2 লিখে দিলাম। তারপরে এই জায়গাতে আবারও কে থাকবে? কেজি এমএস ইনভার্স 1। এই জন্য কেজি এমএস ইনভার্স 1 ছিল, কেজি না কেজি জাস্ট ছিল, কেজি ইনভার্স 1 ছিল, কেজি ইনভার্স 1। খেয়াল করে দেখেন, এই যেখানে একটা কেজি আছে আর কেজি ইনভার্স আছে, তার মানে কেটে গেল, তারা কেটে গেল। তাহলে এই জায়গাতে আমি কি জাস্ট কাকে পাচ্ছি? এমএস ইনভার্স 2, এমএস ইনভার্স 2। এই যে দেখেন তো এমএস ইনভার্স 2টা কার? এমএস ইনভার্স 2টা কার মান? এই যে এটা ত্বরণের না, তার মানে সঠিক উত্তর কাকে পাওয়া গেল? ত্বরণকে পাওয়া গেল। একটু ট্রিকি কিন্তু এটা ছিল, তাই না? কিন্তু মজার ছিল, কিন্তু অনেক মজার। ট্রিকি হলো অনেক, কিন্তু মজার, তাই না? অনেক মজার। 15 নম্বর খেলা খতম। এরপর হচ্ছে যে কি 16 নম্বর এমসিকিউতে আমাকে একটা ম্যাথ দিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট। এই ম্যাথগুলো এমসিকিউ তো আসে, আবার অনেক সময় দেখা যায় যে গরুর গতেও দিয়ে দেয়। তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট না? আপনি এখন আগে ম্যাথটা পড়ে ফেলেন। কি বলেছে দেখেন, একজন মোটর সাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে। তার মানে ধরেন যে এই জায়গাতে মোটর সাইকেল আরোহীটা ছিল, এই মোটর সাইকেল আরোহীটা 54 এমএস ইনভার্স 1 বেগে, তার মানে তার প্রথম যাত্রাটাই শুরু করেছে যে 54 কিলোমিটার পার আওয়ার, নট মিটার পার সেকেন্ড। সে 54 কিলোমিটার পার আওয়ারে, মা রে মা, মানে প্রথমে একেবারে কি ফাটাই ফেলেছে একেবারে, মানে বুম করে একেবারে 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 এমএস ইনভার্স 1। তাহলে এই যে ধরেন যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসলো 5 সেকেন্ডে, অ্যান্ড এই জায়গাতে শেষ বেগ তার হইলো কতটুকু? 35 এমএস ইনভার্স 1। এই যে 35 এমএস ইনভার্স 1। আমরা ম্যাথটাকে এভাবে কি করে নেব? আগে প্রথমত সেট আপ করে নেব মাথার মধ্যে। তাহলে বলেছিল আমাকে কি, একজন মোটর সাইকেল আরোহী, তাহলে একজন মোটর সাইকেল আরোহীকে আমরা এক জায়গাতে রাখলাম, 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছিল। তাহলে এই জায়গাতে এক থেকে এই জায়গাটা থেকে সে 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছিল। তারপরে তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে, তার মানে এখান থেকে ধরুন যে এতটুকুতে আসছে 5 সেকেন্ডে সে 35 এমএস ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। তার ত্বরণ কত? তাহলে আমরা জানি ত্বরণের সূত্র কি? ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে যে কি, এই যে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে যে কি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন দেখেন ভি মানে শেষ বেগ, যেটার মান কত দেওয়া আছে? এই যে ভি এর মান কত দেওয়া আছে? 35 এমএস ইনভার্স 1 দেওয়া আছে। এবার টি এর মানও আপনার কাছে আছে, কত সেকেন্ড? 5 সেকেন্ড। বাট এই জায়গাতে ইউ মানে আদিবেগের মানটা দেওয়া আছে কিসে? 54 কিলোমিটার পার আওয়ারে। বাট আমরা বলেছিলাম যে কিলোমিটার পার আওয়ার যদি থাকে তাহলে তাকে মিটার পার সেকেন্ড মাস্ট বানাইতে হবে। মাস্ট বানানো কারণই হচ্ছে যে কি আপনার বেগের এককই হচ্ছে যে কি এমএস ইনভার্স 1। এখন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানোর জন্য ওই মানটাকে 1000 দিয়ে গুণ 3600 দ্বারা ভাগ। তাহলে এই যে 54 গুণিত 1000, 54 গুণিত 1000 ভাগ হচ্ছে কত? 3600। তাহলে আমরা এখন এটা ক্যালকুলেটরের সাহায্য নেব। চলেন ক্যালকুলেটরের সাহায্য নিই আগে। এই যে 54 গুণিত 1000 পাইলাম, ভাগ হচ্ছে কত? 3600। 15। তাহলে আমরা মান পেলাম, তার আদিবেগের মান কত? 15 এমএস ইনভার্স 1। এই কারণে তারা কিন্তু বলেছিল যে তার বেগ বৃদ্ধি পেয়ে, তার মানে এখানে সে কতটুকু নিয়েছিল? 15 এমএস ইনভার্স 1, আর এই জায়গাতে 35 এমএস ইনভার্স 1 শেষ বেগটা, মানে বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ বলা হয়। ওই কারণে ত্বরণ বের করতে বলেছে। এখন আপনি এই জায়গাতে মান বসায় দেন, মান পেয়ে যাবেন। ভি মানে শেষ বেগ কত আছে? 35, আর আদি বেগ হচ্ছে কত? 15, আর সময় হচ্ছে কত এখানে? 5 সেকেন্ড।
তাহলে 35 থেকে 15 বাদ, ভাগ হচ্ছে 5। তাহলে যে 35 মাইনাস হচ্ছে কত 15, এবার ভাগ হচ্ছে কত 5, আনসার পাওয়া গেল কত 4। তাহলে আমরা একেবারে ফাইনাল আনসার পেলাম 4, আর যেহেতু ত্বরণ তার মানে ত্বরণ এমএস ইনভার্স 2 হবে। তার মানে এখানে আনসার পাওয়া গেল কত 4। দেখেছেন, এই জাতীয় অঙ্কগুলো কিন্তু ছোট হলেও আপনার মাথাকে মানে মগজকে ধোলাই করার জন্য খুবই দরকারি। আপনার মগজ ধোলাই করার জন্য এই অঙ্কগুলো অনেক বেশি কার্যকরী মাই ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে, আপনাদের দেলোয়ার স্যারের চুলগুলো কেমন জানি হয়ে যাচ্ছে দিনের দিন, বুঝি না আমি। এই তো দেলোয়ার স্যারের এই সবসময় তো ব্ল্যাকই পড়ি বুঝছোস, সবাই তো বলে যে স্মার্ট বোর্ডে ব্ল্যাক কালার ছাড়া নাহলে তো চোখ টোক একটু কেমন কেমন লাগে। আজকে কিন্তু প্রথম এই যেটা তোদের পড়লো দেলোয়ার স্যার, তোদের দেলোয়ার স্যারকে অনেক সুন্দর লাগতেছে না? মিথ্যা কথা বলবি না কিন্তু, সত্য কথা বলবি বুঝছোস। সুন্দর না লাগলেও তাও বলবি, কি আর করবো তোকে, মিথ্যা কথা বলা লাভ কি তোর? সুন্দর যদি নাই লাগে তাহলে নাই বললি, আর কি করার। কিন্তু সুন্দর লাগতেছে মনে হয় না? আচ্ছা চল, মাস্তি। ও 16 নম্বর এমসিকিউ মাস্তি করে আমরা শেষ করে ফেললাম। এরপর হচ্ছে কি 17 নম্বর এমসিকিউতে কি বলেছে, একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটাকে আমরা মাই ডিয়ার স্টুডেন্ট 4, 5, 7 যা আছে দিয়ে দিলাম। কেন জানেন? তখন এই জায়গাটা থেকে আপনাকে ত্বরণ বের করতে বলেছে ঠিকই, কিন্তু অনেক ছাত্রছাত্রী এই জায়গাতে ভুল করবে। কেন ভুল করবে আমি আপনাদেরকে বলছি, আসেন। একটি গাড়ির বেগ, তাহলে একটা গাড়ির বেগ ধরলাম, এই যে একটা আমাদের গাড়ি আছে, এই যে একটা গাড়ি, এই অবস্থানে একটা গাড়ি দাঁড়ায় আছে, গাড়ির বেগ 30 m/s থেকে, তাহলে এই জায়গাতে তার বেগটা ছিল 30 m/s। তার মানে আদি বেগের মান আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা আদি বেগের মান আমরা কত পেলাম 30 m/s। আদি বেগের মান আমরা পেলাম 30 m/s। 30 m/s থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, তার মানে এর বেগটা এবার কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। হ্রাস পেয়ে 5 সেকেন্ড পরে 10 হয়েছে, তার মানে এই যে 5 সেকেন্ড পরে, তার মানে যে টি এর মান কত দেওয়া আছে এখানে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে আপনার 10 m/s হয়ে যায়, তাহলে এই জায়গাতে আসার পরে কত হয়ে গেল 10 m/s। তার মানে শেষ বেগ কত হয়ে গেল এখানে 10 m/s। 10 m/s। তাহলে আমাকে বলেছে যে কি ত্বরণ কত। দেখেন তারা বলে দিয়েছে আমাকে ত্বরণ কত, বাট এটা স্পেশালি মন্দন। এটা স্পেশালি মন্দন কেন? বেগ হ্রাস পেয়েছে, আর যখন বেগ হ্রাস পাবে তখন সেটা মন্দন হবে। আর মন্দন মানে কি জানেন? মান কিন্তু মাইনাস আসবে, ঋণাত্মক মান আসবে। বাট তারা চালাকি করে ধনাত্মক মানে দিবে বা ঋণাত্মক মানে দিবে। দেখেছেন এই যে 8 এবং হচ্ছে -8, -4, -4 এবং 4 দুটি দেওয়া আছে। তাহলে ত্বরণ মানে ছাত্রছাত্রীরা চিন্তা করে, আরে এখানে তো মান তো ধনাত্মক হবে, তাহলে আগে মান বের করে ফেলে। তাহলে আমরা জানি যে ত্বরণের খেলাটা খেলেন একটু। তাহলে ত্বরণ A = কি V - U / T। এখন V মানে শেষ বেগ, তাহলে শেষ বেগ কত আছে 10 মাইনাস আদি বেগের মান কত আছে 30, সময়ের মান কত দেওয়া আছে 5। তাহলে 10 থেকে 30 বাদ, তার মানে কত আসবে -20 / কত 5। তার মানে কত আছে -20/5 মানে কত -4। তবে আবার অনেক ছাত্রছাত্রী এটাতে ভুল করে 4 দাগে ফেলে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা সঠিক উত্তর হবে তাহলে -4। কেন? এটা মন্দন। যদিও বা আমাকে ত্বরণ নির্ণয় করতে বলেছে, বাট বেগ হ্রাস পেয়েছে, আর বেগ হ্রাস পেয়েছে মানে কি এটা হচ্ছে মন্দন হবে। মাস্তি। 17 নম্বর খেলা শেষ। এরপর হচ্ছে যে কি গতির সমীকরণ কয়টি? মারে মা, এই এমসিকিউটা আমিও মাঝে মধ্যে গুলাই ফেলি, কেন জানিস? গতির সমীকরণ কয়টি আমি আগে লিখে দিই তোদেরকে গতির সমীকরণগুলো। এই যে 1 নম্বর সমীকরণ যেটা V = U প্লাস হচ্ছে কত AT। ঠিক আছে, 2 নম্বর V² = U² প্লাস হচ্ছে কত 2AS। 3 নম্বর এই যে S = UT প্লাস হচ্ছে কি ½ AT²। হ্যাঁ, তারপরে 4 নম্বর S = V + U / 2 ইন্টু হচ্ছে যেটি। অনেক ছাত্রছাত্রী আবার এটা আসলে কি আপনাদের পাঠ্য বইয়ে ওরকম মানে উল্লেখ নাই, তাই না? তো এটাকে না ধরে তখন তারা 3টা কিন্তু গতির সমীকরণ বলে। হ্যাঁ, তো কিন্তু গতির সমীকরণ আসলে কতটি হবে? 4টি হবে। অর্থাৎ এই যে এই 4টি হচ্ছে গতির সমীকরণ। ঠিক আছে, তাহলে 18 নম্বর এমসিকিউ চলে গেল। 19 নম্বর কি বলেছে আমাকে দেখেন, স্থির অবস্থান থেকে কি বলেছে? স্থির অবস্থান, তার মানে আদিবেগ শূন্য হয়ে গেল। যদি আমাকে বলে স্থির অবস্থান, তার মানে আদিবেগের মান কত হয়ে গেল 0 m/s1। স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ে বেগ কত হবে? ও মারে মা,
এইটা এমসিকিউ তো মারাত্মক লেভেলের এমসিকিউ। এই এমসিকিউ তো এতটা সহজে আপনারা সমাধান পাবেন না, তার কারণ 3টা গতির সমীকরণ থেকে 3টা স্পেশাল এমসিকিউ আছে, এবং সেই 3টা স্পেশাল এমসিকিউ আমি এই জায়গাতেই আলোচনা দিচ্ছি। চলেন, তবে 19 নম্বর, 20 নম্বর, 21 নম্বর, মানে 19, 20, 21 এই জায়গাতে আলোচনা হচ্ছে। দেখেন, আমি আপনাদেরকে বলি, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময় বেগ কত, এই টাইপের এমসিকিউগুলো মূলত আপনার সূত্র থেকে দেয়। আর সূত্র থেকে 3টা স্পেশাল এমসিকিউ আছে। এই 3টা স্পেশাল এমসিকিউকে আপনি কি 10টা স্টার দিতে চান না? এই 10টা স্টার ন্যূনতম দিতে চান না? কেন চান না জানেন? তখন আপনি এই এমসিকিউগুলো সম্পর্কে জানেন না। বাট এই এমসিকিউগুলো কীভাবে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলেন, আমাদের গতি সমীকরণ যে 4টা ছিল না, এই যে 4টা গতি সমীকরণ, এই 4টা থেকে 3টা স্পেশাল সূত্র বের হবে। কিভাবে দেখেন, প্রথম সূত্র যেটা, এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটা থেকে কি বের হয়ে আসবে দেখেন। প্রথমত বলছে স্থির অবস্থান থেকে, কি থেকে? স্থির অবস্থান থেকে। এবার সুষম যার কথাই বলবে, সেটা সুষম যার কথাই বলবে, সুষম ত্বরণ বলেছে, তার মানে সেটা সমানুপাতিক। সুষম ত্বরণ বলেছে, তার মানে সেটা সমানুপাতিক। আচ্ছা, একটু বুঝেন, স্থির অবস্থান বলেছে, স্থির অবস্থান মানে আদিবেগ শূন্য, তার মানে আমরা এই জায়গাতে বলতে পারবো যে ভি সমান পাওয়া গেল এটি। ভি সমান পাওয়া গেল কি এটি। এটা হচ্ছে কি স্থির অবস্থান থেকে। স্থির অবস্থান থেকে এই সূত্র থেকে আমরা বের করছি। স্থির অবস্থান যদি বলে তাহলে আদিবেগ শূন্য, তার মানে থাকলো কোনটা? এটা। এখন আমাকে বলো সুষম ত্বরণে, সুষম ত্বরণ যদি বলে তাহলে ত্বরণ সুষম হয়েছে এখানে, তাহলে সমান চিহ্ন এবং ত্বরণ উঠে গিয়ে, সমান চিহ্ন এবং ত্বরণ উঠে গিয়ে এখানে সমানুপাতিক চিহ্ন বসবে এবং থাকলো এখানে কি টি। দেখেন, সুষম ত্বরণ বলেছে, তার মানে ত্বরণ এবং সমান চিহ্ন উঠে গিয়ে সমানুপাতিক বসলো। আবার যদি সমানুপাতিকের বদলে সমান চিহ্ন এবং ত্বরণ বসান তাহলে কিন্তু আপনি বসাতে পারেন, নো প্রবলেম। তাই আমাকে বলছে স্থির অবস্থান থেকে চলমান সুষম ত্বরণে, এই যে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান সময়ের বেগটা কি? এই যে বেগ হচ্ছে কি? তাহলে সময়ের সমানুপাতিক। বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। তাহলে এখন দেখেন, ওই সময়ের বর্গের সমানুপাতিক না, ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক না, ওই সময়ের ব্যস্তানুপাতিক না, ওই সময়ের সমানুপাতিক। তার মানে ঘর ঘ ইজ দ্য রাইট অ্যান্সার। এই জায়গাতে এসে শুধুমাত্র ছেলেমেয়েরা ঝামেলা করে যে সুষম ত্বরণ বলেছে, তার মানে ত্বরণ এবং সমান চিহ্ন উঠে গিয়ে জাস্ট সমানুপাতিক চিহ্ন বসবে। এর পরেরটা বুঝেন আর একটু, তাহলে আর একটু ক্লিয়ার করে ফেলতে পারবেন। অর্থাৎ 2 নম্বর সূত্র যেটা ছিল সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত 2as। দেখেন, এই এমসিকিউটা এখন সমাধান করবেন আপনি। তাহলে স্থির অবস্থান মানে কি? আদিবেগ শূন্য হয়ে যাবে, তার মানে যে ভি স্কোয়ার ইকুয়াল টু কত থাকবে তাহলে 2as। তাহলে এখানেও সুষম ত্বরণ, এটাতেও সুষম ত্বরণ, তার মানে থাকবে ভি স্কোয়ার। সুষম ত্বরণ মানে কি? তাহলে ত্বরণ উঠে যাবে, সমান চিহ্ন উঠে যাবে, এই দুটার বদলে কি বসবে? সমানুপাতিক। তাহলে স্যার 2 থাকবে এখানে না, 2 হচ্ছে একটা ধ্রুবক। কেন? যে কোনো সংখ্যা হচ্ছে একটা ধ্রুবক, তার মানে 2a এর সবগুলো উঠে গিয়ে এবং সমান চিহ্ন উঠে গিয়ে এখানে কি থাকবে? সমানুপাতিক। দেন থাকবে এখানে কি s, দেন থাকবে এখানে কি s। এবার এখন দেখেন, আমার এখন তাহলে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর দূরত্ব, বেগের মানে বর্গের সমানুপাতিক, বেগের বর্গের সমানুপাতিক। বাট আমি যদি এখানে শুধু বেগ নির্ণয় করতে চান, জাস্ট বেগ নির্ণয় করবেন আপনি, তাহলে কি করতে হবে আপনাকে? স্কোয়ার কাটতে হবে। তাহলে স্কোয়ার যদি কাটতে চান তাহলে রুট করে দিতে হবে না উভয় পক্ষকে, তাহলে ভি সমানুপাতিকে থাকবে √s। তার মানে আপনার খেয়াল করে দেখেন, বেগ হচ্ছে যে কি সময়ের সাথে সমানুপাতিক, বাট বেগ হচ্ছে যে কি সরণের বর্গমূলের সমানুপাতিক। এই যে বেগ হচ্ছে যে কি দূরত্বের বর্গমূলের সমানুপাতিক বা সরণের বর্গমূলের সমানুপাতিক। বেগ কিন্তু এই যে দেখেন, বেগ কিন্তু সময়ের সমানুপাতিক, বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক। আবার বেগ যদি দূরত্ব নিয়ে কথা বলেন তাহলে বেগ হচ্ছে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বেগ দূরত্বের বর্গমূলের কি সমানুপাতিক। এবার আর একটা সূত্র আছে না, s ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার। এখন এই জায়গা থেকে আদিবেগের মান স্থির অবস্থান বলেছে, তার মানে পুরোটুকু 0 হয়ে যাবে, তার মানে s ইকুয়াল টু কত থাকবে? হাফ এটি স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে আপনি কি বলতে পারবেন? এই জায়গা থেকে আপনি কি বলতে পারবেন? এই যে সুষম ত্বরণ মানে হাফ এবং এই পুরোটুকু উঠে গিয়ে এখানে সমানুপাতিক, তার মানে যে s সমানুপাতিক কি আসবে এখানে? টি স্কোয়ার। s সমানুপাতিক কত? টি স্কোয়ার। তাহলে এখন আপনি এখানে এই জায়গাতে এখন কি বলতে পারবেন আপনি? যে দূরত্ব হচ্ছে যে সময়ের বর্গের সমানুপাতিক।
তাহলে স্থির অবস্থান থেকে চলমান কোন একটা বস্তুর বেগ সুষম ত্বরণে যদি যায় তাহলে তার দূরত্ব হবে সময়ের বর্গের সমানুপাতিক। এটা স্পেশালি কি আপনি কি খেয়াল করেছেন? এটা হচ্ছে দেখি পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। এটা পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র, কিন্তু মনে পড়লো? এটা কিন্তু পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। আর এই যেটা ভি সমানুপাতিকটি, এটা কিন্তু দ্বিতীয় সূত্র, মনে পড়লো? বেগ হচ্ছে যে সময়ের সমানুপাতিক, এটা কিন্তু পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। তো বাট আপনি খেয়াল করে দেখেন পড়ন্ত বস্তুর সূত্রগুলো মূলত এই আমাদের গতিসূত্র থেকে এসেছে, গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, ভি সমানুপাতিকটি। আর এই যে এটা হচ্ছে এস সমানুপাতিক টি স্কোয়ার, বা এটাকে যেহেতু পড়ন্ত বস্তু তার মানে এইচ সমানুপাতিক টি স্কোয়ার বলা যায়, একই কথা। তার মানে এটা তৃতীয় সূত্র। তাহলে এই তিনটা সূত্র থেকে আমি আপনাকে কতগুলো ইনফরমেশন দিলাম? অনেকগুলো। বাট এই ইনফরমেশনগুলো আপনি আপনার ভেতরে ইনপুট করতে পারলেই আপনি কিন্তু বাজিমাত করতে পারবেন। এরপরে তাহলে 20 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখেন। 20 নম্বর এমসিকিউতে বলেছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে এখান থেকে আপনাকে কার মান দিয়েছে? বেগের মান, ভি এর মান। গতিশীল কোন একটা বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? প্রতি মিনিটে, তার মানে এখানে আপনার কাছে একটা টি এর মান দিয়েছে তারা। তাহলে বেগ ভি এর মান দেওয়া আছে আর টি এর মান দেওয়া আছে, দূরত্বের মান চেয়েছে, তাহলে অবশ্যই এটা সমবেগে চলেছে, অর্থাৎ এস ইকুয়াল টু কি? ভিটি। যেহেতু আপনার কাছে বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে, তাহলে বেগ সময় দেওয়া আছে, তার মানে অবশ্যই এস ইকুয়াল টু ভিটি দিয়ে আমি তার দূরত্ব বের করে ফেলতে পারবো। তাহলে বেগের মান দেওয়া আছে কত? আপনার 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড বানানোর জন্য আমাদেরকে কি করতে হবে? ওইটাকে 1000 দিয়ে গুণ, তারপরে 3600 দ্বারা ভাগ। তাহলে এই যে 72, এই যে 72 গুণিত কত হবে? 1000, এবার ভাগ হচ্ছে কত? 3620 পাওয়া গেল। আমরা এখান থেকে মান পেলাম বেগের মান হচ্ছে কত? 20। এবার সময়ের মান কত বলেছে? প্রতি মিনিটে। প্রতি মিনিট মানে কি? 1 মিনিট। 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে সময়ের একক এখানে বসে দেবো কত? 60। 6 দূরে কত হবে? 12। তাহলে 12 বসলো আর 2টা শূন্য, তাহলে 1200। তাহলে এখানে 1200 মিটার আছে। সঠিক উত্তর হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন খুবই সোজা ছিল কিন্তু এটা। এরপরে 21 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখেন। 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর মানে একটা বস্তু কত উচ্চতাতে উঠবে? এই জাতীয় এমসিকিউগুলো কিন্তু চলে আসতেছে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আপনাদের। এখন খাড়া নিচের দিক থেকে উপর দিকে চালিয়েছেন, আপনি নিচ থেকে উপরের দিকে চালিয়েছেন, তার মানে অবশ্যই আপনি সূত্র লিখতে পারেন যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে কত? টয়েস জি এইচ। যেহেতু উপরের দিকে চালিয়েছেন তাহলে অভিকর্ষের ত্বরণ মাইনাস হবে। এবার 72 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, তার মানে প্রথমেই তার যে বেগটা ছিল, এই যে কিরে পোল্ডি কেন বাবা, এই যে দেখেন প্রথমেই তার বেগ, তাহলে প্রথমেই তার বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন সর্বোচ্চ উচ্চতাতে গেল সে থেমে গেল, দেন আবারও নিচে নামতে থাকলো, তাহলে সর্বোচ্চ উচ্চতাতে তার শেষ বেগ কত হবে? 0 হবে না? সর্বোচ্চ উচ্চতাতে তার শেষ বেগ 0। এই জায়গাতে আমরা অবশ্যই তাহলে ভি এর মান কত হবে? 0 উপর স্কয়ার মানে 0। এবার আদি বেগ হচ্ছে কত? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার মানে কি? মিটার পার সেকেন্ড মানে তো হবে। তো সেটাকে 1000 দিয়ে গুণ করবেন, 3600 দ্বারা ভাগ করবেন, পাবেন হচ্ছে কত? 20। তাহলে আমরা এখানে পাবো কত? 20, তার উপর হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি এর মান হচ্ছে কত? 9.8 ইন্টু হচ্ছে কত? এইচ এর মান আপনাকে বের করতে হচ্ছে, তাই না? তাহলে এখন এই যে 20 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত আসবে? 400 আসবে। তো 9.8 ইন্টু 2 মানে হচ্ছে 19.6 এইচ, 19.6 এইচ। এবার 20 এর উপর স্কয়ার মানে হচ্ছে কত? 400। তাহলে বা এইচ এর মান 400 ডিভাইডেড বাই 19.6, এই যে 19.6, 400কে 19.6 দ্বারা ভাগ করে দেন। 400 ভাগ হচ্ছে কত? 19.6, 20.408। তাহলে 20.4 মিটার। আবার এটা কিলোমিটারে দাগাই দিয়েন না, 20.4। এগুলো যেটা দূরত্ব আসলে সে কিন্তু মিটারে আসছে, তার মানে এটা 20.4 মিটার। দেখেছেন তারা কত চালাক, 20.4 কিলোমিটার দিয়ে দিয়েছে। আবার মানে পোলাপাইন তো চিন্তা করবে আর কি, গ নম্বরে তো 20.4 দেখতে পাচ্ছি, তাহলে এটা দাগাই দিই। তাহলে এটা একক অনেক সময় খেয়াল করে না ছাত্রছাত্রীরা, এই কারণে আবারও খেয়াল রাখতে হবে যে এটা কিলোমিটার এককে আছে এবং এটা মিটার এককে আছে। তার মানে এভাবে আমাকে আনসার দাগাইতে হবে। গেল। এরপর হচ্ছে 22 নম্বর এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট। এই এমসিকিউটা আপনি বলতে পারেন যে 95% স্টুডেন্ট হয়তো ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কেন জানেন?
চলেন উত্তর করি, তাহলে বুঝতে পারবেন। আমাকে কি বলেছে, একটি বস্তু স্থির অবস্থান থেকে, তাহলে স্থির অবস্থান মানে কি, আদিবেগ, তাহলে যে আদিবেগের মান কত হলো 0 ms ইনভার্স 1। স্থির অবস্থান মানে আদিবেগ 0। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে, তার মানে যে সময়ের মান কত দেওয়া আছে 5 সেকেন্ড, বেগ কত হলো 20 ms ইনভার্স 1 বেগ অর্জন করে। 20 ms ইনভার্স 1 বেগ, তার মানে শেষ বেগের মান কত হলো 20 ms ইনভার্স 1। তাহলে এই যে এইটুকু মান থেকে আপনি কি পাবেন, তার ত্বরণ পাবেন। তো আগে ত্বরণটা বের করে ফেলেন, তাহলে ত্বরণ এ ইকুয়াল টু হচ্ছে কত, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন ভি মান হচ্ছে শেষ বেগ, কত আছে 20, আর সময় হচ্ছে কত 5 সেকেন্ড। এবার 5 একে 5, 4 5 হচ্ছে কত 20, তার মানে এখানে পাওয়া গেল 4 ms ইনভার্স 2। 4 ms ইনভার্স 2। এবার আমাকে বলেছে পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে। দেখেন পরবর্তী 10 সেকেন্ডে, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব, দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব বের করবো আমি। তাহলে দূরত্ব নির্ণয় করেন এস ইকুয়াল টু কত, ইউটি প্লাস হচ্ছে কত হাফ এটি স্কোয়ার। এবার আদিবেগের মান কত ছিল 0, তাহলে এখানে 0 মানে পুরোটাকে 0 থাকলো, এবার থাকলো এখানে হাফ ইন্টু ত্বরণের মান কত ছিল 4। এবার সময়ের মান কতটুকু আমাকে বলেছে পরবর্তী 10 সেকেন্ড, তার মানে যে 10-এর উপরে কত হোল স্কোয়ার, তাহলে 10 10 কত 100, 100 গুণিত 4 400, 400 কে 2 দ্বারা ভাগ হলে কত আসবে 200 মিটার। এবার এই জায়গাতে ছাত্রছাত্রীরা 200 মিটার আনসার দেখতে পাবে এবং 200 মিটার সে আনসার বের করেছে এবং এই উত্তরটা হয়ে গেল 100% ভুল। কেন, আমাকে বলেছে দেখেন পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে। পরবর্তী 10 সেকেন্ডে যখন বলে দিয়েছে, এর মানেটা বুঝেছেন, এর মানেটা হচ্ছে এরকম। এই যে দেখেন একটা বস্তু তাহলে স্থির অবস্থানে ছিল, এই জায়গাতে স্থির অবস্থানে ছিল, যাত্রা শুরু করার 5 সেকেন্ড পরে, তাহলে দেখেন এই যে 5 সেকেন্ড পরে তার বেগ 20 ms ইনভার্স 1 হলো, তাহলে এই জায়গাতে এসে কত আছে 20 ms ইনভার্স 1, 20 ms ইনভার্স 1। এখান থেকে কি এতটুকু দূরত্ব আপনাকে বের করতে বলেছে, এখান থেকে কিন্তু এতটুকু দূরত্ব বের করতে বলেনি, আমাকে বলেছে যে কি একটা বস্তু স্থির অবস্থানে ছিল 5 সেকেন্ডে সে 20 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হলো, তার মানে এই জায়গাতে এসে তার শেষ বেগ এটা আছে। এবার এখন বলছে পরবর্তী 10 সেকেন্ডে, তার মানে এই জায়গার পরের 10 সেকেন্ডে, তার মানে এই জায়গা থেকে 10 সেকেন্ড, তো এখন তার আদিবেগ কত হয়ে যাবে এটা, এখন তার আদিবেগ হয়ে যাবে এটা। পরবর্তী 10 সেকেন্ড বলেছে না, তখন এই জায়গাতে আদিবেগের মান আপনার বসাইতে হবে। ওই যে বললাম না যে বেশিরভাগ স্টুডেন্ট এখানে ভুল করবে। তাহলে এই জায়গাতে আদিবেগ কত হয়ে যাবে তাহলে 20, তাহলে যে 20 ইন্টু সময়ের মান কত 10 সেকেন্ড বলেছে, তাহলে এখানে বসে গেল কত 10, আর এই যে প্লাস হচ্ছে কি হাফ এটি স্কোয়ার, এটুকু থেকে তো আপনি পেয়েছিলেন কত 200 পেয়েছিলেন। তাহলে 200 আর 200 কত আসবে 400, তার মানে এখানে আনসার আসবে কত 400 মিটার, রাইট আনসার। দেখেছেন এই এমসিকিউ আপনি ভুল করেছেন না, বলেন আমাকে, বলেন 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 আপনি ভুল করেছেন না। তুই মিথ্যা কথা বলবি না, তুই মিথ্যা কথা বলবি না, তুই মিথ্যা কথা বলবি না। আমাকে বলেছে যে পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, তার মানে এতটুকুর হিসাব আপনার কাছে বলেনি, এখান থেকে পরবর্তী 10 সেকেন্ডের হিসাব বলেছে। তাহলে এখান থেকে পরবর্তী 10 সেকেন্ডের হিসাব বলা মানে কি আদিবেগ তখন তার 20, বাট স্টুডেন্টরা আগের হিসাবটা দেখেই করে বেশিরভাগ এবং আনসার 200 বের হয়, সে মারে আমার তো 200 আনসার হয়ে গেছে, মাস্তি স্যার মাস্তি হবে, কিন্তু স্যারও তোমাকে বলবে যে মাস্তি মাস্তি। হ্যাঁ আচ্ছা গেল। এরপর হচ্ছে যে কি 23 নম্বরে কে পড়ন্ত বস্তুর সূত্রাবলী আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী গ্যালিলিও। এটা একটা মুখস্থ বিদ্যা। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, এইচ সমানুপাতিক টি স্কোয়ার। ওই যে আমরা একটু আগে তো শিখলাম যে পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র এইচ সমানুপাতিক টি স্কোয়ার। 25 নম্বর যেহেতু তৃতীয় সূত্র আপনি এটা শিখলেন, আবার দ্বিতীয় সূত্র কি ছিল ভি সমানুপাতিক টি, মানে এখানে স্পেশালি দুইটা সূত্রে পড়ন্ত বস্তু থেকে আসে। পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি ভি সমানুপাতিক টি, তৃতীয় সূত্র কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এরপর হচ্ছে 25 নম্বর এমসিকিউ আপনাকে কি বলছে, 50 মিটার উচ্চতা থেকে বস্তুকে নিচে ফেলে দেওয়া হলে কত মিটার পার সেকেন্ড বেগে ভূমিকে আঘাত করবে। ওরে মারে মা, এই যে ধরেন এটা ভূমি 50 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো, তাহলে ভূমিকে ট্রাং করে এখানে আঘাত করেছে না, এবার কত বেগে আঘাত করেছে, তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস হচ্ছে কত টয়েস জি এইচ। তাহলে এখন এখান থেকে ভি এর মানটাই বের করতে হবে, তো ভি স্কোয়ার থাকলো। এবার আদিবেগের মান, তাহলে যখন উপরে বস্তুটা ছিল আদিবেগ তো তার 0 ছিল, তাহলে অবশ্যই 0 থাকলো, তাহলে এখানে 2 থাকলো। এবার জি এর মান হচ্ছে কত 9.8, আর এইচ এর মান হচ্ছে কত 50 মিটার, তাহলে 50, তাহলে 9.8 ইন্টু 50
এটাকে 2 দ্বারা গুণ করবেন, তারপরে ভি স্কয়ারের মান পাবেন, তাই তো? তাহলে ভি স্কয়ারের মান পাবেন তখন, বাট ভি এর মান বের করতে হবে, তখন ওই মানটুকুকে রুট করতে হবে। রুট করলে আপনি মান পেয়ে যাবেন কত? 31.3 মিটার। সঠিক উত্তর মাই ডিয়ার স্টুডেন্ট। এবার আপনি চিন্তা করেন যে এখানে 25টা এমসিকিউ আলোচনা হলো নাকি 25টা ধরন আলোচনা হলো। বুঝতে পেরেছেন আপনি কতটা এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ ছিল? তাহলে দেখা হচ্ছে আবারও পরের অধ্যায়গুলোতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম। কিরে যাস না কেন? যাস না কেন? হ্যাঁ যা, আবার বসে আছে এখনো। ও তোরা কি আমাদের ফেসবুক গ্রুপের নাম জানিস? ইউনিট টিচিং মেথড লিখে সার্চ করিস তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সও পেয়ে যাবেন, ওগুলোতে গ্রুপে যুক্ত হয়ে থাকিস। ওই কারণে যাচ্ছিলে না? আচ্ছা তাহলে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাস, ঠিক আছে? তা ঠিক আছে তাহলে এখন যা, আল্লাহ হাফিজ।